ভালো। হ্যালো ফ্রেন্ডস, আমার সঙ্গে আজকে রয়েছে দেবজিৎ হাজরা। আমাদের বেশ কিছুদিন আগে একটি বাংলা ছবি রিলিজ হয়েছিল, যার রিভিউ আমি করেছি, তুরুপের তাস। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সৌরভ দাস, যুধাজিৎ সরকার, রজতাভ দত্ত এবং আরো অনেকেরা। তো সেই ছবির ডিরেক্টর হচ্ছেন দাদা। তো দাদা, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। হ্যাঁ, তো দাদা, প্রথমে তোমার কাছে আমি যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ডিরেকশন। তো এই প্ল্যানটা তুমি কেমন কিভাবে আছো? আসে যে... এই তো ভালো আছি দাদা, ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ তো ইয়ার। হ্যাঁ, তো দাদা, প্রথমেই আমাকে যেটা তুমি বলো, যেটা এই যে ছবিটা, এটা হচ্ছে তোমার ফার্স্ট ডিরেকশন। তো এটার আগে তুমি এমনি ডিরেকশন কিছু করোনি। তো এটার মেকিং এর যে প্ল্যানটা, সেটা কিভাবে আসে? না, ডিরেকশন করিনি, না করেছি আমি ডিরেকশন। আমি মানে এটা বেসিক্যালি কি বড় পর্দায় ফার্স্ট? হ্যাঁ হ্যাঁ, মানে ফিচার ফিল্ম প্রথম বড় পর্দায় রিলিজ। বাট এর আগে আমি মিউজিক ভিডিও বানিয়েছি অনেক, শর্ট ফিল্ম বানিয়েছি একটা। তো করেছি, কাজ করেছি, বাট হ্যাঁ, রিলিজ করা প্রথম সিনেমা। আমি স্ক্রিপ্ট রাইটার ছিলাম আকাশ আর্ট চ্যানেলের। তো ওখান থেকে বেসিক্যালি জার্নিটা শুরু হয়। টাকা জমিয়ে টমিয়ে শর্ট ফিল্ম বানাতাম। তো তারপর শুরু হয়ে গেল, দেন এই সিনেমাটার প্ল্যান হয়। তার আগে বেসিক্যালি কি হয়েছিল বলতো, যখন এই সিনেমাটা মানে সিনেমা বানানোর প্ল্যান ছিল না। বেসিক্যালি আমার প্ল্যান ছিল আমি পুনেতে এফটিআই এ পড়তে যাব। তো ওটার প্রিপারেশন নিচ্ছিলাম, দেখছিলাম এখানে কিছু হচ্ছে না। অ্যাসিস্ট করেছি অনেক অনেক কাজে, অনেক ওয়েব অ্যাসিস্ট করেছি। তো সেগুলো করতে করতেই আমার মনে হলো যে কিছু হবে না এখানে এইভাবে। আহ, আমি প্ল্যান করলাম যে আমি এফটিআই এর জন্য পড়াশোনা করব। তো তারপর সেটাই শুরু হয়েছিল। দেন সেটা আনফরচুনেটলি হয়নি, মানে পরীক্ষায় দিতে পারিনি। আমার কিছু মানে শরীর খারাপ হয়েছিল, একটু ডেঙ্গি হয়েছিল। তো আমি 7 দিন হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম পরীক্ষার মানে 1 মাস আগে। তো তারপর আর এফটিআই দেওয়া হয়নি। দেন তারপর 2023 সালে প্ল্যান করলাম যে এই ছবিটা বানানোর প্ল্যান ছিল হচ্ছে তোমার ওয়েব সিরিজ, মানে গল্পটাতে ওয়েব সিরিজ বানানোর প্ল্যান ছিল। তো সেটাই যখন শুরু করব ভাবলাম যে আমরা ওয়েব সিরিজ বানাবো। তো তখন অ্যাজ ইউজুয়াল প্রডিউসারদের সাথে কথা বলা, বিভিন্ন জনের সাথে। তো আমি ঠিক করে নিয়েছি যে আমি আর কোনোভাবেই কারোর সাথে কাজ করব না, আমি ইন্ডিপেন্ডেন্টলি ডিরেকশনটাই দেবো। তো দেন সেভাবে শুরু হয়। দেন তারপর বিভিন্ন ক্রাইসিস আসতে থাকে, সেটা ফিনান্সার পাওয়া হোক, বা তোমার শুটিং এ যাওয়ার যেসব প্ল্যান গুলো থাকে, আর্টিস্টের ডেট পাওয়া হোক, বা যা যা হয় আর কি, সেই সবকিছু নিয়েই শুরু হয় আর কি জার্নি। আচ্ছা, আর এই যে ছবিটার মধ্যে আমরা মুখ্য চরিত্রে দেখতে পেয়েছিলাম সৌরভ দাকে। তো সৌরভ দাকে নেওয়াটা কি একটা তোমার কাছে কস্টলি হয়ে গেছে অ্যাজ আ ফার্স্ট ফিল্ম হিসেবে, বা রজতাভ দত্ত না সিনেমাটা? না না, কস্টলি না। দেখো, কস্টলি না সিনেমা। আমি যেটা বানিয়ে বুঝতে পেরেছি, একটা সিনেমা বানানো মানে না, তুমি তোমার পুরো ফিল্ম মেকিং এর যে জার্নিটা আছে, রিলিজ আপ টু রিলিজ, থার্ড উইক চলছে এখন। তো তোমার এটা একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স হয়ে যায়। মানে এই পুরো প্রসেসটাই হচ্ছে তোমার ইনস্টিটিউশনের মতো, যে তুমি সব জানলে। আমার জন্য তো ছিল ইনস্টিটিউশন। তুমি পুরোটা জানলে, তুমি সেটা কোথাও তুমি কোর্স করে জানতে পারবে না, এটা প্র্যাকটিক্যাল পুরোটা। তো সেটা তোমার কেউ শিখিয়ে দিতে পারবে না। মানে এমবিএ করলে যেমন তুমি বিজনেসম্যান হতে পারবে না, বিজনেসটা তোমার করতে হবে। তো তেমন ভাবে এটাও, যে তোমাকে পুরো কোর্সটা করতে হবে, মানে তোমাকে প্র্যাকটিক্যালি সিনেমাটা বানাতে হবে, বানিয়ে সেটাকে রিলিজ করতে হবে। থ্রু আউট দিস প্রসেস তোমাকে যেতে হবে, এই যে প্রসেসটা, এই পুরো প্রসেসটা তোমাকে যেতে হবে। তুমি যদি পুরো প্রসেসটার মধ্যে থাকো, দেন তোমার একটা আইডিয়া হবে যে আচ্ছা, এই জন্য সিনেমা এইভাবে হয়, বা এই জিনিসগুলো হতে পারে, বা এই জিনিসগুলো হবে। তো সিনেমা অলওয়েজ কস্টলি, সিনেমা সবসময়তেই বড় ভাবে বানানোই উচিত। ছোট করে সিনেমা বানানোটাই উচিত নয় বলে আমি মনে করি। মানে সেটা সিনেমা হতে হবে সেটা। ধরো কেউ ঠিক করলো যে 10 লাখ টাকা দিয়ে সিনেমা বানাবো, হবে না কি হবে, বাট সেটা সিনেমা হবে না। যা মানে এখন যা খরচা, জিনিসপত্রের যা দাম, তো সিনেমার ক্ষেত্রেও তুমি একটা কস্টিউম কিনবে, বা একটা কস্টিউম রেন্ট নেবে, বা মেকআপ করবে, বা যাই করো না তুমি, সিনেমাতে যা যা লাগে প্রত্যেকটা জিনিস খাওয়াবে তুমি সিনেমার মধ্যে। তো প্রত্যেকটাই তো কস্টলি। তো তুমি যদি খরচা না করো, তো সিনেমা হবে কি করে? আর্টিস্টদেরকেও তো সেই ফ্রিডমটা দিতে হবে, যে আমার সেটে যদি কেউ খেতে না পায়, তো তো কি করে হবে? তো এটা কস্টলি কখনোই নয়।
অর্গানাইজেশনের ভুল থাকতে পারে, প্ল্যানিং এর প্রবলেম হতে পারে। ধরো তুমি 50 লাখ টাকাতে একটা দুর্ধর্ষ সিনেমা বানাতে পারো, তোমার আইডিয়া হয়ে গেছে। প্ল্যানিং যেটা আমাদের হয়েছে, যে আমাদের কাছে কোনো আইডিয়া ছিল না, যে মানে হাউ টু ম্যানেজ যে প্রোডাকশন, এই আইডিয়াটা তো আমাদের কাছে ক্ল্যারিটি ছিল না। সেই ক্ল্যারিটি এখন আছে। এখন হয়তো 50 লাখে একটা সিনেমা আমার কাছে বানানো যতটা ইজি, আমি যখন তুরুপের তাস বানাতে শুরু করি তখন অতটা ইজি ছিল না। তো এই ব্যাপার আর কি। মানে ধরো তুরুপের তাস খরচা হয়েছে যেটাই বাজেট, এক্স অ্যামাউন্ট যেটাই বাজেট, সেটা দিয়ে আমি যদি এখন ছবি বানাই তো আমার কাছে অনেক ইজি ব্যাপারটা। বা যত টাকা দিয়েই ছবি বানাই, সেটা 2 কোটি টাকা দিয়ে বানাই, এখন জিনিসটা অনেক ক্ল্যারিটি আছে আমার কাছে। সেই প্রোডাকশন প্ল্যানটা আমার পক্ষে সম্ভব নয় করা। আমি যখন ডিরেকশন দিচ্ছি তখন তো আমার বসে প্রোডাকশন প্ল্যান করা সম্ভব না। বাট আমি এখন পারবো করতে, দুটো একসাথে করতে পারবো, এটা 3টে করতে পারবো, মানে ডিস্ট্রিবিউশনটাও করতে পারবো। কারণ আমি বুঝতে পেরেছি যে আমার রোলটা চেঞ্জ হতে থাকবে। আমি যখন প্রি প্রোডাকশন করছি বা বা গল্পই লিখছি ধরো, তখন আমি রাইটার। যখন আমি সিনেমাটা এক্সিকিউট করছি তখন আমি ডিরেক্টর। অ্যাট দ্য সেম টাইম আমি প্রোডাকশনের জন্য ঠিকঠাক জায়গায় কোথায় কাকে লাগবে সেটা আমি ঢোকাতে পারবো, লোক তো তারা দেখে নেবে। দেন তারপর যখন ছবিটা পোস্ট প্রোডাকশন হচ্ছে তখন আমি পোস্ট প্রোডাকশনে যাচ্ছি, তখন আমার একটা অন্য ইন্ডিভিজুয়াল রোল। তখন আমি ভাববো না যে না আমার ওই সিনটা তো খুব ভালো ছিল, আমি ওটা ফেলবো না, ওই সিনটাকে আমি রাখবো। এটা ভাবা চলবে না। আমাকে আমাকে এডিটারের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে যে এটা মেদ কি মেদ না। তখন আমি যদি ভাবি আমি ডিরেক্টর কি দারুণ শট নিয়েছি, এটা তো আমি ফেলতে পারবো না, এটা তো করতে পারবো না। তো সেটা ওটা একটা ডিফারেন্ট রোল। দেন তুমি যখন আবার ছবি প্রমোশন করছো তখন তোমাকে বুঝতে হবে যে তোমার প্রোডাক্ট কি, তোমার কি কি আছে ছবির মধ্যে, যেটা তুমি সেল করতে পারবে, যেটা তুমি সেল করতে। 1 সেকেন্ড দাঁড়াও, সরি। তো তো এটা তুমি সেল করতে, বলো। বলে না, তুমি বলে নাও। হ্যাঁ, দেন দেন তুমি যখন মার্কেটিং করছো তখন তোমাকে এটা বুঝতে হবে যে তোমার কি ইউএসপি কি ছবিটার, কোনটা দিয়ে তুমি ছবিটাকে বিক্রি করতে পারবে, অডিয়েন্সকে টানতে পারবে। দেন তারপর আসে তোমার ডিস্ট্রিবিউশন, যে কোথায় কোথায় মানুষ ছবিটা তোমার দেখতে পারবে। প্রত্যেকটা জায়গায় ডিরেক্টরের রোল চেঞ্জ হয় যদি ডিরেক্টর ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন। আমাকে যদি কেউ হায়ার করে কোনো বড় প্রোডাকশন হাউস, যে তুমি শুধু ছবিটা ডিরেকশন দিয়ে বাড়ি চলে যাও, দেন হুইচ ইজ ডিফারেন্ট থিং। আমি তাদের কথা অনুযায়ী প্রমোশনে যাব, তাদের কথা অনুযায়ী আমি মানে পোস্ট প্রোডাকশন অব্দি আমার কাজ। দেন ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা কিভাবে প্রমোশন স্ট্র্যাটেজি বানাচ্ছে বা কি ডিস্ট্রিবিউশন প্ল্যান, সেটাতে আমি ইনভলভ নই। আর যেহেতু ছবিটাতে সবকিছুই আমি, তাই আমাকে সব বিভিন্ন জায়গায় আমার রোলটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বলো। দাদা এখানে আমি একটা কথা বলছি, যে তুমি যেটা বললে যে এই ছবিটার ক্ষেত্রে প্রমোশনের দায়িত্বে তুমি ছিলে, তো এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখেছি কি মানে খুব মানে প্রমোশনই একদম করা হয়নি ছবিটা, যেটা আমাকে যুধাজিৎ দাও বলেছিল যে আমাদের প্রমোশনের কিছুটা খামতি রয়েছে। তো এই ছবিটার ক্ষেত্রে দেখেছি প্রমোশনই খুব একটা করা হয়নি, যার ফলে ছবিটার যে হল লিস্ট সেটাও খুব কম ছিল। তো এটা তুমি কি বলতে চাইছো, মানে এটার প্রমোশন না করার কারণটা যদি একটু বলো। প্রমোশন না করার কোনো কারণ তো হয় না। যে কেউ তোমার ছবি বানিয়ে কি প্রমোট করতে চায় না, এটা তো হতে পারে না, তাই না? আমি তো চাইবোই যে আমি যে জিনিসটা বানিয়েছি সেটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা লোক দেখুক। সেটা তো কেউ ইন্টেনশনালি করছে না। তার পেছনে অনেক রিজনস থাকে যে কেন ছবিটা প্রমোশন হচ্ছে না। বা ধরো ছবিটার এই যে হল লিস্ট বলছো, তুমি যদি হল লিস্ট চেক করো, তাহলে আমরা কিন্তু ফার্স্ট উইকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে আমরা কিন্তু অনেক শোজ পেয়েছিলাম, বাট আমরা ভালো শোজ পাইনি। আমরা কিন্তু বেটার শোজ পাইনি। আমরা 11টা শো শো পেয়েছি বা 12টা শোজ পেয়েছি, আমরা বেটার শোজ পাইনি। যে ধরো ইভিনিং এর জন্য 3টের পরে যে প্রাইম টাইম যে শো, সেটা পাইনি। তো সেটা তো পুরো ডিস্ট্রিবিউশন চেনের মধ্যে পড়ে, যে কি কি ছবি চলছে, তার আগের উইকে কি ছবি চলছে, বাকি ছবিগুলোর পারফরমেন্স কি, তার উপর ডিপেন্ড করেই তো আমার ছবিটাকে কেউ সুযোগ দেবে। অ্যাট দ্য সেম টাইম সুযোগ দেওয়ার বিষয়টা এটাতেও আসে যে আমি কতটা ভালো প্রমোট করতে পারছি। মানে যারা প্রোগ্রামিং করছে, ধরো থিয়েটার বা হল প্রোগ্রামিং করছে, তারাও তো দেখবে যে হ্যাঁ এই ছবিটা নিয়ে একটা মার্কেটে গ্রাউন্ড লেভেলে হাইপ রয়েছে কি নেই। তো সেটা তো ক্রিয়েট করতে হয়, এই হাইপটাও তো তৈরি করতে হয়। সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রেও হতে পারে বা একটা বড় বিগ বাজেট ছবির ক্ষেত্রেও হতে পারে। তো তুমি যখনই ছবি বানাচ্ছ, বানানোর থেকেই অ্যাকচুয়ালি প্রমোশনটা শুরু করা উচিত। সেটা আমাদের ডে ওয়ান থেকে হয়নি, বিগত আমাদের ম্যানেজমেন্ট ছিল না কোনো। আমি একা যে পুরো ছবিটার মাথার উপর ছিলাম, যেহেতু আমার রোলগুলো সুইচ হয়ে হয়ে গেছে, তাই যা যা ভালো বুঝেছি আমিই করেছি, তাই না? আমার সাথে আর কেউ নেই যে আমাকে বুদ্ধি দেবে, বা আমি যার বুদ্ধি নেব তার বুদ্ধিটা আদৌ নেওয়ার মতো কিনা, সেটা তো থাকতে হবে। সেই লোক তো নেই। তুমি যাকে বিশ্বাস করবে সে তো সেরকম নাও হতে পারে, এবং হয়নি ইভেনচুয়ালি সেটাই। আমি যখন কাউকে ট্রাস্ট করছি, আমি দেখি যদি তার দ্বারা কিছু হচ্ছে না, রাদার আমার প্ল্যান বেটার তার থেকে,
এটা গেল 1 নম্বর। যখনই তুমি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাবে তখনই তার যে প্রমোশন, তুমি ধরো একটা বড় ছবি, যে বড় ছবিগুলো 20 তারিখে রিলিজ হয়েছে, সেই বড় ছবিগুলোর যে প্রমোশন, আর আমাদের প্রথম ছবি, আমাদের প্রোডাকশন হাউসও নতুন, তো তাহলে আমাদের প্ল্যান কখনোই ওদের সাথে ম্যাচ করবে না। কারণ ওরা অলরেডি মার্কেটে হাইপ তৈরি করে ফেলেছে 2 সপ্তাহ আগে, 20 তারিখ থেকে আমার 3 জানুয়ারি রিলিজ হয়েছে, তো ওরা তো অলরেডি মার্কেটে হাইপ তৈরি করে ফেলেছে। এরপর যদি আমাকে ওদেরকে ম্যাচ করতে হয় তাহলে আমাকে হিউজ টাকা খরচা করতে হবে তাতে। তার কোনো আউটকাম আছে কি নেই আমি জানি না, কারণ অলরেডি ওই 4টে ছবি তখন, বা 4টে ছবি ছিল, তাই তো 20 তারিখে 4টে ছবি রিলিজ হয়েছিল বাংলা, ঠিক বলছি? হ্যাঁ, খাদান রিলিজ হয়েছিল, সন্তান রিলিজ হয়েছিল, স্বপ্নময়লেন রিলিজ হয়েছিল এবং চালচিত্র। 4টে ছবি, তার সাথে পুষ্পা চলছিল, দেন বেবি জন ছিল, মুফাসা ছিল, আর অনেক ছবি ছিল। আমি যেগুলো ধরো, মুফাসা খুবই মানে একদম তোমার আমাদের শহর কেন্দ্রিক ছবি, মুফাসা খুব তো বেশি রুরাল দিকে চলবে না। তো আমি বল, যাই হোক, মুফাসাও ছিল। তো এতগুলো ছবি ছিল, তার মধ্যে তোমাকে শো টাইম বের করতে হবে। তো থিয়েটার প্রোগ্রামিং যারা করছে তারাও তো দেখবে যে তুরুপের তাসের হাইপ কতটা। তো সেই হাইপটা ক্রিয়েট করা, বাজটা ক্রিয়েট করা, তার জন্য প্রচুর টাকা লাগে। সেটা ম্যাচ করতে হবে। আমি কি করে ম্যাচ করব একজন সুপারস্টারের ছবি বা বাকি যে ছবিগুলো? ম্যাচ করতেই পারবো না, কারণ তখন অলরেডি ওই ছবিটা বাকি 4টে ছবি নিয়ে অলরেডি তখন মার্কেটে হাইপ। আমার পক্ষে পসিবল নেই ওই জায়গায় পৌঁছানো। আমি টাকা খরচা করলেও হয়তো পারবো না, এবং ওই টাকাটা আমি খরচা করতে পারবো না। কিন্তু যখন টাইম কমে আসে, রিলিজের ডেট সামনে আসতে থাকে, তখন তুমি কোনো বুদ্ধি দিয়েও কিছু করতে পারবে না। হয়তো অনেকে বলে যে বুদ্ধি লাগালেও তো অনেক ভালো প্রমোশন বের করা যায়, কিন্তু তোমার কাছে যখন টাইম নেই, তোমার কাছে রিসোর্স নেই, তখন তুমি বুদ্ধি লাগিয়েও তো কিছু করতে পারবে না। তো আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ছবি নিজের ভাগ্য নিয়ে আসে। তো তুরুপের তাসের ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। আমরা নিউ ফিল্ম মেকার যারা ইন্ডাস্ট্রিতে এসেছি, তাদের কাজ হলো গিয়ে পরেরটাতে বেটার করা, দেন তারপরেরটাতে বেটার করা, দেন তারপরেরটাতে বেটার করা। তুমি যদি দেখো বিভিন্ন স্টার, সুপারস্টার, স্টার ডিরেক্টর, বা যারা পরিচালক আমাদের ইন্ডাস্ট্রিতে, বা যারা প্রোডাকশন হাউস বা অভিনেত্রী, তাদের প্রত্যেকেরই কেরিয়ারে একটা গ্রাফ রয়েছে। তাদের প্রথম ছবির থেকে দ্বিতীয় ছবি অনেক বেশি হাইপ তৈরি করেছে, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, দেন তারা গ্র্যাজুয়ালি এগিয়ে গেছে। তুমি প্রথমবারেই একটা কিছু করতে পারবে না, এবং তুমি যদি প্রথমবারে বিরাট কিছু করে ফেলো, মোস্ট অফ দ্য চান্স তুমি সেকেন্ড বারে ঝাড় খাবে। তো রাদার তুমি ছোট্ট ছোট্ট পায়ে এগাও, যদি তুমি একটা একটা করে স্টেপ ফেলো, বেটার। আমাদের টার্গেট ছিল তুরুপের তাস বানিয়ে রিলিজ করা। হিট ফ্লপ, কত লোক জানলো কত লোক জানলো না, সেটা আমাদের কাছে ম্যাটারই করে না। কারণ আমি যদি রিলিজের প্রসেসটা না জানি, তাহলে আমি সেকেন্ড টাইম সিনেমা বানাবো কিভাবে? আমি 2 বছর এই ছবিটা নিয়ে পড়েছিলাম, 2 বছর লেগেছে আমার এই ছবিটাকে রিলিজ করতে। মাঝখানে আমার কাছে অনেক অপশনস ছিল যে আমি অন্য ছবি বানিয়ে নিই, আমি যেটা করিনি। কেন করিনি? তার কারণ আমি যেটা শুরু করেছি, সেটাকে আমি শেষ করব। দেন আমার কাছে একটা ক্ল্যারিটি আসবে যে আচ্ছা, আমি এই সিনেমাটা বানিয়েছি, এটার মার্কেট এরকম, আমি এভাবে রিলিজ করলাম। এরপর আমার সেকেন্ড ছবি বানাতে এই যে পুরো এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। এবার যদি আমি তুরুপের তাসকে রিলিজ না করে পরের ছবি শুরু করতাম, তার মানে কিন্তু আমার যে কোর্স বা আমার যে শিক্ষা, সেটা ইনকমপ্লিট থেকে যেত। এখন কিন্তু আমি পুরো প্রসেসটা জানি, আমার সেকেন্ড ছবিটা প্ল্যান করতে সুবিধা হবে। তা সেটা ছবি মেকিং এর ক্ষেত্রে হোক, প্রি প্রোডাকশনের ক্ষেত্রে হোক, বা মেকিং এর ক্ষেত্রে হোক, পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রে হোক, বা প্রমোশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হোক। তো এটা আমার জানার ছিল, আমার এই পারপাসটাই সলভ করা ছিল তুরুপের তাস দিয়ে। আমি সেটা করতে পেরেছি, এখানেই আমার সাকসেস। আর দাদা, এই ছবিতে আমাদের বাংলায় তো অনেক ভালো ভালো অ্যাক্টর আছেন, তার মধ্যে তুমি সৌরভ দাসকে সিলেক্ট করেছো। সৌরভ দাও খুব ভালো একজন অ্যাক্টর। তো সৌরভ দাসকে সিলেক্ট করার পিছনে কি কোনো কারণ ছিল, নাকি মানে ওনার সাথে মানে এটা একটা কোনো কন্ট্রাক্ট ছিল? কন্ট্রাক্ট? এরকম কন্ট্রাক্ট কি? না না, মানে কন্ট্রাক্ট বলতে তো তুমি আমার নেক্সট ছবিতে রয়েছো, মানে এরকম কি কিছু ছিল, নাকি সেটা একটা সম্পূর্ণ অডিশনের মাধ্যমে তুমি নিয়েছো? না, আমাদের এখানে ফার্স্ট অফ অল তো এরকম ভাবে হয়ই না কাস্টিং। দেখো, আমি যখন গল্পটা লিখি, মানে স্ক্রিপ্ট লিখি যখন, তখনই প্ল্যান হয় যে ছবিতে আমরা মেহবুব খানের ক্যারেক্টারটা সৌরভ দাকে দিয়ে করাবো। এটা প্রথম থেকেই প্ল্যান হয়। তো ডে ওয়ান থেকেই প্ল্যান ছিল। এটা এরকম না যে না সৌরভ দার জায়গায় অন্য কেউ হতে পারে, অন্য কেউ। রাদার আমি বরং 2-2.5 মাস ওয়েট করেছি সৌরভদার মাঝখানে ছিল না একটা অন্য কোথাও ওনার কমিটমেন্ট ছিল, তো সেটা কমপ্লিট করেই
বললো যে আমি এটা করবো, বললাম ঠিক আছে, বাট আমি ওয়েট করেছিলাম। তো আমার মানে আমার যুধাজিৎ বলো বা বাকি যার কাস্টিং আছে সবাই অনেক আগে ফাইনাল হয়ে গেছিল। বাট সৌরভদার সাথে আমি কথা বলেছি আগে, মানে আমি প্রথম সৌরভদাকে গিয়ে স্ক্রিপ্টটা শোনাই, মানে ফার্স্ট কাস্টিং সৌরভদা ছিল, দেন তারপর বাকিদের সাথে কথাবার্তা হয়। তো সৌরভ দিন ওয়েট করেছিলাম, এরকম কোনো কন্ট্রাক্ট বা মানে এরকম হয় না কিছু যে কি আমাদের যখন বানানোর প্ল্যান হচ্ছে তখন আমরা ঠিক করলাম যে আচ্ছা এই ক্যারেক্টার জন্য সৌরভদাকে যাবে। তো দেন কথাবার্তা হচ্ছে, সেটা গ্র্যাজুয়ালি এগিয়েছে, দেন ওর ভালো লেগেছে, ঠিক আছে তোরা করবো, এইভাবেই তো, এইটাই প্রসেস বেসিক্যালি বাংলা সিনেমা কিন্তু এইভাবেই কাস্টিং এভাবে হয়। হ্যাঁ দেখো অনেকে অডিশন নেয়, এরপরে ডিপেন্ড করে যে তুমি অডিশন কিভাবে নিচ্ছ, বা স্ক্রিন টেস্ট নেওয়া উচিত রাদার আমার মনে হয় অডিশনের থেকেও। যে হ্যাঁ আমরা যেমন লুক সেট করেছিলাম ছবি মানে শুটের আগে আমরা লুক সেট করেছিলাম যে আমাদের লুকটা ম্যাচ করছে কিনা, হয়তো একজন দুজনকে আমরা চেঞ্জও করেছি লুক করার পর, মানে লুক করে দেখেছি যে না একে যাবে না, চেঞ্জ করেছি, অনেককে চেঞ্জ করতে পারিনি। দেখো ইন্ডিপেন্ডেন্ট সিনেমাতে না অনেক কিছু হয়, মানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলেই না, তুমি উম আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই হয় সিনেমা, কখন কে চেঞ্জ হয়ে যায় কি হয় না, হাজার একটা প্রসেস হতে পারে তার মধ্যে, তো হাজার রকম প্রসেসে কাস্টিং হয়। তো বা কাস্টিং কেন, সিনেমাটাই তো হাজার প্রসেসে তৈরি হয়। তো এটা কোনো ফিক্স না, যেটা বম্বেতে আছে যে অডিশন হয়, এইটা তো আমাদের এখানে হয় না, এই কালচারটা তো নেই। এই কালচারটা যদি আসে তো যারা মেকার তাদের জন্য খুব ভালো বিষয় যে হ্যাঁ আমাদের এখানে অডিশন হয়ই না, না হলে সেটা তো জোর করে কেউ অডিশন, আমি অর্গানাইজ করবো কিভাবে একটা অডিশন, এত এত লোককে ডেকে কিভাবে করবো। তো আমাদের এখানে এই প্রসেসটাই হয় যে আমার মনে হয় ওই ক্যারেক্টারটার জন্য উনি ফিট, দেন তার সাথে কথা বলা হয়, তার যদি ডেট থাকে দেন তখন আমরা ডেটটা নিই, আদারওয়াইজ আমরা ওয়েট করি। বা এটা হতে পারে যে ঠিক আছে চলো ওনার ডেট হচ্ছে না, আমি 6 মাস ধরে ওয়েট করলাম, ওনার ডেট কিছুতেই হচ্ছে না, দেন আমরা অন্য একজনে সুইচ করে যাই। তো এটাই প্রসেস হয় কাস্টিং এর আমাদের এখানে, মানে আমার সিনেমায় তাই হয়েছে, বাকি যে সিনেমাতেও তাই হয়। এই আচ্ছা, তো দাদা এই ছবিতে আমরা দেখেছি সৌরভ দা রয়েছেন, রজতাভ দত্ত রয়েছেন, যুধাজিৎ দা রয়েছেন এবং আরো অন্যান্য অনেকগুলো কাস্টিং রয়েছেন। তো মুখ্য চরিত্রে হুম। মানে মুখ্য বড় নাম হচ্ছে এই তিনজন। তো এই তিনজনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম? মানে রজতাভ দত্তকে তো আমাদের ছোটবেলার মানে বলা হতো আমাদের এখানকার অমরেশ পুরী, যেরকম দেবদাস ছবিতে পাগলু, পাগলু টু, মানে সৌরভ হুম। দাও ভালো হিরো এবং যুধাজিৎ দাও ভালো ভিলেন। তো তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম তোমার? এক্সপিরিয়েন্স ভালো, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স, যাদের সাথে কাজ করেছি তারা সবাই খুব সিনিয়র, প্রত্যেকেই নিজেদের ডেডিকেশন দিয়ে কাজ করেছে। আমি প্রায় ধরো আমাদের যতদিনই শুটিং ডেজ ছিল প্রতিদিনই অনেকক্ষণ ধরে শুট হতো। তো সেগুলো যখন করতাম, করতে করতে দেখলাম যে হ্যাঁ প্রত্যেকেই প্রফেশনাল, তারা নিজেদের টাইমে আসে, টাইমে কাজ করে, ডিরেক্টরকে কেউ বিরক্ত করে না এসে, ছবিটা বানাতে দেয়, সুবিধা করে, নইলে বানাতে পারতাম না, রিলিজই হতো না। তো আমার আমার এক্সপিরিয়েন্স এটাই হয়েছে যে এরম মানুষজনদের সাথে আমি কাজ করতে চাই যারা অ্যাটলিস্ট এসে ডিরেক্টরকে বিরক্ত করবে না, ছবিটা হতে দেবে, করতে দেবে, ভুল ঠিক পরের কথা। আর দাদা আমরা মানে আরেকটা জিনিসও শুনেছি, যেটা বড় হিরো বা বড় অ্যাক্টররা যেটা বলেন, যেটা বনি দাও বলেছেন, সৌরভ দাও বলেছেন, নতুন ডিরেক্টরদের সাথে কাজ করলে তারা মানে অ্যাক্টরদের ভিতর থেকে বের করে নেয়, কারণ তাদের চাহিদাটা অনেকটা থাকে। তো এটার যে যুক্তিটা, এই যুক্তিটার সপক্ষে কি তুমি একমত? হ্যাঁ অবশ্যই একমত। ধরো আমরা যখন নতুন, যারা নতুন, ধরো আমার মধ্যে একটা খিদে আছে যে আমি এই ছবিটা এন্থু নিয়ে আসে, নতুন ফিল্ম মেকাররা একটা এন্থু নিয়ে আসে, তার মনে হয় যে আমি বদলে দেবো সবকিছু, এটা তার ভিতরে থাকে। But কতটা বদলাতে পারবে, সে একবারে তো বদলাতে পারবে না, তাকে 10 বার সুযোগ দিতে হবে, একবারই ইমারত তৈরি হয় না। তো ইট উইল টেক টাইম, তোমাকে সময় দিতে হবে। যে কোনো জিনিস পৃথিবীতে তুমি যা যা হিস্ট্রি খুঁজে দেখো, যে যা যা হয়েছে তাতে সময় দেওয়া হয়েছে, চট জলদি একটা চুটকিতে কিছু হয় না, তাই না? তো নতুন যে প্রডিউসার আসছেন বা পরিচালকেরা আসছেন বা অভিনেতা অভিনেত্রীরা আসছেন বা এন্টায়ার ধরো যে টেকনিশিয়ানরাও যদি নতুন আসেন, একজন সিনেমাটোগ্রাফার নতুন হতে পারেন, একজন আর্ট ডিরেক্টর নতুন হতে পারেন, একজন কস্টিউম ডিজাইনার নতুন হতে পারেন, তাদের প্রত্যেকের মধ্যে একটা এন্থু থাকে। তারা মনে করে যে আমি আমার 100% এখানে দেবো, আমি আমার 100% দিয়ে আমি এখান থেকে বেরোবো।
তো এই এন্থুটা যখন আমি দেখাচ্ছি তখন উল্টো দিকের যে সিনিয়র আর্টিস্ট তার মনে হয় যে আচ্ছা চলো ও চেষ্টা করে যাচ্ছে, ওর চেষ্টার কোনো ত্রুটি নেই। তো সেটা অবভিয়াসলি বন্ডিং তৈরি করে, তাই না? একজন আর্টিস্টের সাথে একজন ডিরেক্টরের বন্ডিং তৈরি হয় ওখান থেকে, যে ও চেষ্টা করে যাচ্ছে, ওর চেষ্টাতে কোনো ত্রুটি নেই। তো সেটা সবসময় নতুন ফিল্ম মেকারদের মধ্যে থাকে, এবং পুরোনো ফিল্ম মেকারদের মধ্যে কি থাকে না? তাহলে পুরোনো ফিল্ম মেকাররা সিনেমা বানাচ্ছে কি করে? অবভিয়াসলি থাকে। তারা মোর এক্সপিরিয়েন্স, তারা জানে কিভাবে জিনিসটা করতে হবে, তাদের প্রত্যেকটা মানে পরতে পরতে তাদের দখল রয়েছে। হুম। সেটা তো একজন নতুন ফিল্ম মেকারে থাকে না, সে তো পুরোটা তার এফোর্ট দিয়ে করতে চায়। ধরো আমার অনেক কিছু আমি হয়তো জানতাম না, আমি সেটা আমার এফোর্ট দিয়ে ওভারকাম করতাম। আর একজন পুরোনো ফিল্ম মেকার, বা যখন আমি পুরোনো ফিল্ম মেকার হয়ে যাব, তখন আমি 10টা সিনেমা বানিয়ে ফেলবো, তখন আমি খুব এক্সপিরিয়েন্স একটা মানুষ হয়ে যাব, তখন আমি অনেক জিনিসপত্র জানি। তো সেইভাবে আমি আমার জিনিসটাকে পোর্ট্রে করার চেষ্টা করব। আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেটা একটা আলাদা। আর আমার এক্সপিরিয়েন্স নেই অতটা ভালো, তো অবভিয়াসলি এক্সপিরিয়েন্স, আমি সিনেমা বানাচ্ছি মানে আমার কিছু না কিছু এক্সপিরিয়েন্স আমার মধ্যে আছে। বাট সিনেমা বানানোর যে এক্সপিরিয়েন্স, 10টা সিনেমায় বানানো, একজন পুরনো পরিচালক তার এক্সপিরিয়েন্স আর আমার এক্সপিরিয়েন্সে তো 100টা তফাৎ আর কি, 100 পাতার তফাৎ। তো সেটা যখন আমার আস্তে আস্তে আমি ওটার কাছে পৌঁছাবো, তখন আমি একরকম ভাবে ছবি বানাবো, আর আমি নতুন একরকম ভাবে ছবি বানাচ্ছি। তো অলওয়েজ এই জন্যই যে অভিনেতারা মনে করেন যে হ্যাঁ আমার নতুন পরিচালকের সাথে কাজ করতে চাই, ভালো লাগছে, তার কারণ এটাই, কারণ তার যতটুকু খামতি থাকে সে সেটাকে তার এফোর্ট দিয়ে ওভারকাম করার চেষ্টা করে। আর দাদা তোমার কাছে লাস্ট যে আমি কোশ্চেনটা রাখবো সেটা হচ্ছে যে আমাদের এখন বাংলার মানে টলিউডে এখন আমরা দেখতে পাচ্ছি মানে খাদানের আগে খাদানের পরে কমার্শিয়াল ছবি, খাদান একটা বড় কামব্যাক হয়েছে কমার্শিয়াল ছবিতে। তো খাদানের আগে আমরা দেখতে পেয়েছিলাম কমার্শিয়াল ছবি তেমনি চলছে না, বা থ্রিলার ছবি অ্যাকশন ছবি তেমনি চলছে না। তো তুরুপের তার সেরকম একটা অ্যাকশন এবং থ্রিলার ছবি, তুমি এই রিস্কটা নিয়েছিলে কেন? এবং তার সঙ্গে আরেকটাই কোশ্চেন, যে এখন আমাদের বাংলায় মানে ফ্যামিলি ড্রামা মানে যেটাকে বলে আর্ট ফিল্ম সেগুলো বেশি চলছে। তো কখনো কি মনে হয়েছে সেরকম ছবি বানাবো, তাহলে একটা চলবে, তাহলে সেটা আমার একটা সেফ গার্ড হবে? দেখো, খাদান চলা বা অন্যান্য ফ্যামিলি ড্রামা চলা, কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না, এটা কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারে না। তো আমি সেই ছবিটাই বানাবো যে ছবিটা আমার ভেতর থেকে আসবে। যদি আমার ভেতর থেকে একটা ফ্যামিলি ড্রামা আসে, তো আমি ফ্যামিলি ড্রামা বানাবো, আমি আমার ওয়েতে বানাবো। আমার যদি ভেতর থেকে পরের বারে বানাতে ইচ্ছে করে লাভ স্টোরি, দেন আমি লাভ স্টোরি বানাবো। বা আমার যদি পরের বারে আবার একটা থ্রিলার বানাতে ইচ্ছে করে, তাহলে আমি থ্রিলারই বানাবো। তো এটা পুরোটা একজন পরিচালকের ভেতর থেকে আসতে হবে, যে জোর করে সিনেমা হয় না, যে চল ভাই একটা সিনেমা বানাই, এইভাবে হয় না। আমার ভেতর থেকে আসতে হবে যে আমি এই সিনেমাটা বানাতে চাই, আমার পরবর্তী সিনেমা বা আমার গল্প বলা, এটা আমার গল্প হবে পরেরটা। তো সেটাই হয়, এইভাবে জোর করে কোনো কিছু হয় না। আমি তুরুপের তাস বানানোর আগে একদিনও ভাবিনি যে এটা রিস্ক হয়ে যাবে বা কি হয়ে যাবে, আমি এটা ভাবিনি। আমি পরের ছবি বানানোর আগেও এটা ভাবছি না যে আমার পরের ছবিটা রিস্ক হয়ে যাবে। আমি যদি এটা ভাবতে থাকি, তাহলে তো ছবি না বানিয়ে বাড়িতে বসে থাকতে হয়। তো এটা এইসব ভেবে কোনো লাভ নেই। ছবি বানানোর আগে আমার ভেতর থেকে যে গল্পটা বলতে ইচ্ছে করছে, সেটা ফ্যামিলি ড্রামা হতে পারে, সেটা কোনো মাস কমার্শিয়াল সিনেমা হতে পারে, বা সেটা থ্রিলার হতে পারে, বা সেটা ভূতের সিনেমা হতে পারে, হোয়াট এভার, আমার ভেতর থেকে যদি আসে আমি সেটা বানাবো। আর লাস্ট দাদা তোমার কাছে যেটা জিজ্ঞাসা, যে তোমার আপকামিং ছবি কবে আসছে, মানে আমরা আবার তোমাকে আবার কবে দেখতে পাচ্ছি? দেখো, প্ল্যান্স তো আছে, কথাবার্তা চলছে, সেগুলোই আপাতত আপডেট দেওয়ার মতো কোনো প্ল্যান্স তো নেই। কথাবার্তা চলছে, একটা ছবি হুট করে এখানে কি শুরু আমরা হয় না। কোনো বড় মুখকে দেখতে পাবো আমাদের টলিউডের? দেখা যাক কি হয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো লাস্টে তুমি যাওয়ার আগে আচ্ছা আরেকটা কথা, যেটা আমার একজন সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করতে বলেছেন, তুরুপের তাস ওটিটি রিলিজ নিয়ে কি কিছু প্ল্যান রয়েছে? প্ল্যান হচ্ছে, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো আমরা তুমি আপডেট যাওয়ার করব, আগে মানে ড্রিম হকার এন্টারটেনমেন্টের পেজ ফলো করতে হবে তার জন্য, বাকিটা আপডেট করে দেবো আমরা। থ্যাংক ইউ দাদা। তো তুমি যাওয়ার আগে যদি কিছু বলে দিতে চাও বলে দিতে পারো। কি নিয়ে বলবো বলো? মানে সিনেমা নিয়ে, মানে তোমার সিনেমা নিয়ে, মানে যদি একটু কিছু বলো। আমার সিনেমা নিয়ে, তুরুপের তাস তো 3rd উইক চলছে হলে। যাদের যাদের নিয়ারেস্ট হলে চলছে তারা গিয়ে দেখুন, সব জায়গায় নেই ছবিটা। খুব স্বাভাবিকভাবেই আমরা ইন্ডিপেন্ডেন্টলি ছবিটা বানিয়েছি। ইন্ডিপেন্ডেন্ট বলে লাভ নেই, কারণ ছবি যেই বানাক সেটা রিলিজ হয়ে যাওয়ার পর তাতে কিছু থাকেই না, সেটা সবাই জেনেই যায়।
সব সিনেমা ইন্ডিপেন্ডেন্ট বেসিক্যালি, যারা যারা এই সিনেমা বানায়, বাংলার যে মার্কেট সিচুয়েশন তাতে করে এখন প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট, খুবই কষ্ট করে একটা ছবিকে বানাতে হয়। এবং যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি যে গ্রো হচ্ছে, একটা জায়গা তৈরি হচ্ছে। হোপফুলি সেটা বেটার হবে যদি অডিয়েন্স আমাদের উপর ভরসা রাখে। বাট আমাদেরকে ভালো ছবি বানাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি এটা ভাবি যে ঠিক আছে আমরা একটা কিছু বানিয়ে দেবো হয়ে যাবে, তাতে এটা করলে চলবে না। আমাদেরকে কিছু ভালো কিছু ভালো জিনিসপত্র অডিয়েন্সের সামনে নিয়ে আসতে হবে, যেন আমি জানি অডিয়েন্স সিনেমা দেখতে আসবে। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। একদম থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।